সেদিন সকাল সকাল এক অচেনা নাম্বারে ফোন এলেই মোবাইলে হ্যালো বলতেই ওপার থেকে একজন বলে উঠলেন, পল্লবী, আমি সুমনাদি বলছি, চিনতে পারছো? গানের ক্লাসের সুমনাদি, সুমনা বসু। আমার ভুরুতে মুহূর্তের জন্য ভাঁজ পড়লেও সাথে সাথেই তা মিলিয়ে গেল। মনে পড়ে গেছে সুমনাদিকে। আমার সাথে গানের স্কুলে গান শিখত। দারুণ গলা ছিল গানের। সবাই ওর গানের প্রশংসা করত। আমার থেকে বোধহয় বছর 4-5 বড় হবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বললাম আমি। আসলে একটা বিশেষ দরকারে পড়েই আজ তোমায় ফোন করেছি। বলছি যে আমার একটা চাকরির দরকার খুব, কিছু সাহায্য করতে পারো? পেশাগতভাবে হিউম্যান রিসোর্স অফিসার হবার দারুণ চেনা। পরিচিত বা স্বল্প পরিচিত মানুষদের থেকে এহেন অনুরোধ আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু সুমনাদির থেকে অনুরোধটা পেয়ে একটু অবাকই হলাম। গানের ক্লাস থেকে প্রায় 12 বছর দূরে থাকলেও সুমনাদি ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে। সেই সুবাদে জানি ও গানকেই পেশা হিসেবে নিয়েছে। ফাংশন করে, অনেককে গানও শেখায়। সবচেয়ে বড় কথা, যতদূর শুনেছিলাম বেশ অবস্থাপন্ন বনেদি পরিবারে বিয়ে হয়েছে ওর। চাকরি মানে? হঠাৎ কি হলো দিদি? তুমি তো গানকেই পেশা করেছিলে, তাই না? একটু ইতস্তত করে জিজ্ঞাসা করেই ফেললাম। পেশা করতে চেয়েছিলাম গানকেই, কিন্তু হয়ে ওঠেনি সেভাবে। বিগত বছর 4 সব বন্ধ। একটু ভাল লাগলো সুমনাদির গলা। কেন? করোনা পরিস্থিতির জন্য? না, সোনায় আসার পর থেকে। আসলে তুমি হয়তো জানো না, আমার বিয়ে হয়েছে বছর 5 আগে, মেয়ে হয়েছে বছর 3। কিন্তু প্রেগনেন্সির সময় থেকেই আমার শ্বশুরবাড়ি জানিয়ে দেয় যে আসন্ন সন্তানকেই এবার আমার ধ্যান জ্ঞান বানিয়ে নিতে হবে। ছাড়তে হবে আমার নিজস্ব শখ আহ্লাদ, ইচ্ছে আর স্বপ্নগুলো। বন্ধ করা হয় আমার গান। আমি মেনেও নিয়েছিলাম। প্রেগন্যান্সির সময় তো একটু এগুলো মানতেই হবে, সেটাই ভেবেছিলাম। কিন্তু কালক্রমে আমার ভুল ভাঙল। বুঝতে পারলাম আমার মেয়ে হবার সাথে সাথে ও বাড়ির সকলে মানুষ হিসেবে আমার পৃথক সত্যটা অস্বীকার করতে চাইছে। তারা চায় আমি এখন থেকে শুধু সোনাইয়ের মা হিসেবে বেঁচে থাকি। তাদের মতে মেয়ে রেখে গান গাইলে মেয়েকে অবহেলা করা হয়। শুধু তাই নয়, মেয়ের মাকে ছাড়তে হবে টুকটাক ঘুরে বেড়ানোর বিলাসিতা, এমনকি বাপের বাড়ি যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, আরও সব কিছুই। চেষ্টা করেছিলাম কিছুদিন, কিন্তু পারলাম না। সোনাইয়ের মা হবার সাথে সাথে আমি তো একজন আলাদা মানুষ, সেটা ভুলে কি করে আমি বাঁচবো বলো? আর নিজের যদি ভালো থাকতে না পারি, তাহলে সন্তানকে ভালো রাখবই বা কী করে? তাই এই নিয়ে শুরু করলাম প্রতিবাদ। ঝগড়াঝাঁটিতে বিষয় উঠল সোনাইয়ের বাবাসহ ও বাড়ির সকল মানুষের সাথে ক্রমশ সম্পর্কটা। তাদের একটাই দাবি, মা হলেই নাকি মেয়েদের সব কিছু স্যাক্রিফাইস করতে হয় সন্তানের জন্য। কিন্তু এই যুক্তি আমি মানতে পারিনি। আমার সন্তান যদি দেখে যে তার মা জীবনযুদ্ধে একজন হেরে যাওয়া মানুষ, চূড়ান্ত অসুখী মানুষ, তাহলে সে কি শিখবে? জীবনের লড়াই শুরু করার আগেই তো সে হেরে যাওয়ার শিক্ষা নিয়ে বড় হবে। আর মা হলেই তার নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে দিলেই সন্তানকে বেশি ভালোবাসা হয়, এটাও আমি মনে করি না। বরঞ্চ সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষ করে তোলায় একজন মায়ের কর্তব্য বলে আমি মনে করি। এতটা বলে চুপ করলো সুমনাদি। আমিও ঠিক বুঝতে পারলাম না কি বলা উচিত। তবু একটু ঢোক গিলে বললাম, এখন কি করছো? কোথায় আছো? ওই বাড়ি ছেড়ে দিয়েছো? ডিভোর্স কেস ফাইল করা হয়েছে? মেয়ের কাস্টাডি নিয়েও লড়ব। মেয়ের কাস্টাডি নিজের কাছে পাবার জন্য একটা চাকরি খুব দরকার আমার। গানটাও শুরু করেছি নতুন করে, কিন্তু সেটাই দাঁড়াতে বেশ কিছুটা সময় লাগবে, বুঝতেই তো পারছো। একটু থামলো সুমনাদি, ফের বলল, জানো পল্লবী, আমি চাই আমার মেয়ে তার মাকে কোনো মুখ চুন করে বসে থাকা আত্মত্যাগী মা হিসেবে নয়, বরঞ্চ নিজের লড়াই নিজে করে অধিকার প্রতিষ্ঠা করতে পারা একজন মানুষ হিসেবে জানুক।
তাহলেই ও আমার দেখে অনুপ্রেরণা পাবে এগিয়ে চলার। ও বাড়ি ছেড়ে সম্পর্ক ভেঙে, তুমি ভালো আছো তো দিদি? চাপা গলায় জিজ্ঞেস করলাম। ভালো আছি। ওই দমচাপা পরিবেশ থেকে বেরিয়ে নিজের মতো করে খোলা হাওয়ায় শ্বাস নিতে পেরে এখন অনেকটা শান্তিতে আছি। কিন্তু ওদের তো অনেক টাকা পয়সা, ক্ষমতাও অনেক। যদি ওরা তার জোরে কেস জিতে যায়, যদি মেয়ের কাস্টাডি তুমি না পাও, তাহলে কি হবে? ওরা তো তাহলে সোনাইকে তোমার বিরুদ্ধে বোঝাবে। ও একটু বড় হলেই বলবে তোমার মা তোমায় ফেলে চলে গেছিল নিজের সুখের জন্য। কথাটা বলেই ফেললাম, বলতে না চেয়েও। না, এরকম বলো না প্লিজ। বুঝলাম কান্নার দলা আটকে গেছে সুমনাদির গলার কাছে। তবুও সেটা সামলে নিয়ে বলল, কাস্টাডি পাওয়ার সব চেষ্টা আমি করব। তবুও না পেলে কি আর করব, ভবিতব্য হিসেবে মেনে নেব। কিন্তু মেয়ে আমায় ভুল বুঝবে না, এ আমার স্থির বিশ্বাস। ও তো আমারই মেয়ে, আমারই রক্ত। তাই একদিন ও ঠিক বুঝবে যে প্রত্যেক মানুষের নিজস্ব একটা সত্তা থাকে, সেটা সে কোনো অবস্থাতেই মুছে দেওয়া যায় না। মায়েরাও আলাদা মানুষ। মাতৃত্বের অজুহাতে তাদের সব সময় বঞ্চিত শ্রেণীতে ঠেলে দেওয়া যায় না। বাকি জীবনটা কি এভাবে তাহলে একাই কাটিয়ে দেবে সুমনাদি? জানি না, কিছু ভাবিনি। হয়তো হ্যাঁ, নয়তো না। জীবনে চলার পথে সত্যিকারের সঙ্গী হবার মতো কোনো মানুষকে পেলে হয়তো কোনো দিন তার হাত ধরতেও পারি। ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে। সব মানুষই তো চায় রং নিয়ে বাঁচতে, রঙিন হয়ে বাঁচতে। আমি দেখছি সুমনাদি, কোনো চাকরির খবর থাকলে জানাচ্ছি। ধন্যবাদ পল্লবী, ভালো থেকো। কেটে গেল ফোন। কিন্তু আমি থম মেরে বসে রইলাম। কত অবলীলায় কতগুলো সত্যি কথা বলে গেল সুমনাদি। সত্যি তো, মাদের ঘিরে আমাদের এক্সপেকটেশনের শেষ নেই। মা আমাদের জন্য সব করবে, নিজেকে বঞ্চিত করবে, এমনটাও স্বতঃসিদ্ধ যেন। চিরকাল এমনটাই ধরে নিয়েছি আমরা। কিন্তু মায়েরাও তো আলাদা মানুষ, তাদেরও তো আলাদা চাওয়া পাওয়া আছে, নিজেদের মতো করে স্বপ্ন দেখার অধিকার আছে। কেন শুধু সবসময় স্যাক্রিফাইস করবে তারা? জানি সুমনাদিকে এবার অনেক লড়াইয়ের মুখোমুখি হতে হবে। হয়তো অনেকে বলবে ও খারাপ মা, ও সন্তানকে ভালোবাসে না, কারণ ও চিরাচরিত ছকের বাইরের ভাবনার মানুষ। ও মা হবার সাথে সাথে নিজে একজন আলাদা মানুষ হয়ে বাঁচতে চাইছে। নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করতে ও রাজি নয়। মাতৃত্বের দোহাই দিয়ে মনে মনে বললাম, সুমনাদির মতো ভাবনা সঞ্চারিত হোক আরও অনেক অনেক মেয়ের মধ্যে। তবে একদিন সমাজ বুঝতে শিখবে, মা মানেই নিজের সবটুকু ভুলে গিয়ে ক্রমাগত ত্যাগ করে যাওয়া একটা মানুষ নয়। মাও একটা আলাদা মানুষ, যার পূর্ণ অধিকার আছে মাতৃত্বের পাশাপাশি নিজের মানুষ হিসেবে পরিপূর্ণ সত্তাটাকে নিয়ে বাঁচার। আজকের গল্প এখানেই সমাপ্ত। ভালো লেগে থাকলে পাশে থাকবেন।